নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এক কথায় বলা যেতে পারে, ভারতীয় শেয়ার বাজার চোখে সর্ষে ফুল দেখছে এবং আজকে ব্যাংক নিফটিতে যে নিদারুণ পতন হলো তার কারণ জানলে কিন্তু আপনারা চমকে যাবেন। এতদিন ধরে আমরা ভাবছিলাম যে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা তারা শেয়ার বিক্রি করে চলে যাচ্ছেন বলে ডলার শক্তিশালী হচ্ছে, টাকায় পতন হচ্ছে। আজকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তারা ইন্টারভিন না করলে আমরা জানতেই পারতাম না যে ডলারের পতনের কারণ আমাদেরই দেশের বড় বড় ব্যাংকগুলো। সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এছাড়া মূল যে 6টা কারণের জন্যে লাগাতার ভারতীয় শেয়ার বাজার তথা বিশ্ব বাজারে পতন হয়ে চলেছে সেইগুলো নিয়েও আলোচনা করব। দেখুন, আজকের যদি বিভিন্ন ইন্ডাইসেসগুলো দেখেন, সেটা বিগত কয়েকদিনের ইন্ডাইসেসগুলোর সঙ্গে কোনো পার্থক্য খুঁজে পাবেন না। আজকের সেন্সেক্সের 1600 পয়েন্টের উপর পতন হয়েছে, 2.22% পতন। সেন্সেক্স 72,000-এর নিচে নেমে গিয়েছে। নিফটি 50 2.14% পতন, 22,331 অর্থাৎ 22,350-এর নিচে নেমে গিয়েছে। একটু বলতে পারবেন যে সাপোর্ট বা রেজিস্ট্যান্স কোনো কিছুই কি কাজ করছে? উত্তর হচ্ছে না। এছাড়া নিফটি ব্যাংক আজকের 4.4% অর্থাৎ 3.82% পতন। কোনটা ছেড়ে কোনটা বলবেন? যে নিফটি আইটি একটুখানি স্টেবিলিটি দেখাচ্ছিল সেটাও আজকের 1.62% পতন। নিফটি অটো 2.39% পতন। টাটা মোটরসের অর্থাৎ টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেলস এবং টাটা মোটরস কমার্শিয়াল ভেহিকেলস সেইগুলো তো পতন দেখেছেন নিশ্চয়। ক্যাপিটাল গুডস 2.22% পতন। কনজিউমার ডিউরেবলস 2%-এর উপর পতন। ফাস্ট মুভিং কনজিউমার গুডস, ডিফেন্সিভ সেক্টর 2.5%-এর কাছাকাছি পতন। হেলথ কেয়ার 1.5%-এর কাছে পতন। যে কারণে বাজার পড়ছে সেগুলো বহু চর্চিত, বহু আলোচিত, কিন্তু তার সত্ত্বেও আমাদের আরেকবার বুঝতে হবে যে নতুন কি ডেভেলপমেন্ট হয়েছে। 1 নম্বর, ডলার ট্রেড করছিল একসময় 95 টাকার ওপর, সেটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইন্টারভিন করার পর সেটা কিছুটা নেমেছে 94.67 লাস্ট ট্রেড করছে। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা তারা লাগাতার শেয়ার বিক্রি করে চলেছে। নিশ্চিন্ত থাকুন, আজকের দিনেও ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা বহু হাজার কোটি টাকার শেয়ার বিক্রি করার কথা। এবং কেবলমাত্র মার্চ মাসে তারা $9 বিলিয়ন উপর শেয়ার অলরেডি বিক্রি করে দিয়েছে, অর্থাৎ মোর অর লেস প্রায় 1,08,000 কোটি টাকার শেয়ার তারা বিক্রি করেছে কেবলমাত্র 27 মার্চ অবধি। এইটা 2 নম্বর কারণ। 3 নম্বর, ট্রাম্প যেটা বলেছেন সেটা উদ্বেগজনক আর নেই, স্পষ্ট বোঝা যাচ্ছে তার মোটিভ। একটা মানুষের এই হেন লোভ, অর্থাৎ আমেরিকার রক্তের নেশা চেপে গিয়েছে মাথায়। তারা এখন ইরানকে কেবলমাত্র এতদিন বলছিল যে রেজিম চেঞ্জ করবে, এখন বলছে তারা ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে চায়। ফুট অন দ্য গ্রাউন্ডের কথা বলেছেন, অর্থাৎ সেনা, সরাসরি সেনা ইরানে ঢুকবে বলে ট্রাম্প দাবি করেছেন। এবং অলরেডি 5,000 মেরিন মধ্যপ্রাচ্যে পৌঁছে গিয়েছে এবং তাদের উদ্দেশ্য হচ্ছে খার্বকে দখল করা। ইরানের মোট যে ক্রুড অয়েল যেটা এক্সপোর্ট করা হয়, যার মূলত যেটা যায় চায়নাতে 90% তেল, সেই খড়কে দখল করতে চায় আমেরিকা। এবং ডোনাল্ড ট্রাম্প তিনি সরাসরি বলেছেন ইন ভার্বাটিম, আমার ইরানের তেল দরকার, আমি ইরানের তেল পছন্দ করি। ইরান এত সহজ দেশ নয়, কয়েক লক্ষাধিক তাদের সৈন্য রয়েছে যারা নিজেদের দেশের জন্য জীবন দিতে প্রস্তুত। এবং ইরানকে যে জয় করার স্বপ্ন আমেরিকার, সেটা অধরা থেকেও যেতে পারে। ইতিহাস তা সাক্ষ্য দেয় যে আমেরিকা কোনো বড় যুদ্ধ কোনোদিন জয় করতে পারেনি। সেটা ভিয়েতনামের ক্ষেত্রে বলুন বা আফগানিস্তানের ক্ষেত্রে বলুন, সেখানেও তো ফুট অন দ্য গ্রাউন্ড হয়েছিল। তারা পেরেছিল কি কাউকে জয় করতে? উত্তর হচ্ছে না। 4 নম্বর পয়েন্ট, তেলের দাম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। উত্তরোত্তর ক্রুড অয়েলের দাম $100 ছাড়িয়ে গিয়েছে। লাস্ট ট্রেড করছিল 1.26% উত্থান নিয়ে $100.89 প্রতি ব্যারেল। ব্রেন্ট ক্রুড $114.73 প্রতি ব্যারেল, 1.92% উত্থান নিয়ে।
প্রাকৃতিক গ্যাস সামান্য কিছুটা কমেছে 3.58%। সোনা আজকের বেড়েছে 1.4%, রূপো আজকের বেড়েছে 2.19%। কয়লার দাম তো উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে বিগত এক মাস ধরে। কারণটা খুব ক্লিয়ার, এলএনজির শর্ট সাপ্লাই হলে বা এলপিজির শর্ট সাপ্লাই হলে বা সেটা যদি ব্যবহার করার মতন পর্যাপ্ত পরিমাণ না থাকে, সেক্ষেত্রে মানুষ কয়লার দিকে ঝুঁকতে বাধ্য, স্টিল কোম্পানিজগুলো কয়লার দিকে ঝুঁকতে বাধ্য এবং বিভিন্ন কলকারখানা তারা কয়লার দিকে ঝুঁকতে বাধ্য, তার মধ্যে ইনক্লুডেড পাওয়ার প্ল্যান্টসগুলো। ব্যাংক নিফটি 4.5% পতন আজকে, কেবলমাত্র এই বছরে 15.62% পতন হয়ে গিয়েছে। এইবার আমরা কি টেকনিক্যালি এটা বলতে পারি যে নিফটি যেটা 14.5% পতন দেখেছে এই বছর, বা নিফটি ব্যাংক যেটা 15.5% পতন দেখেছে, সেগুলো ক্র্যাশ করেছে? টেকনিক্যালি শুনতে অদ্ভুত লাগবে যে এটা একটা সুস্থ স্বাভাবিক কারেকশন। 15% অব্দি কারেকশনকে সুস্থ স্বাভাবিক কারেকশন ধরা হয়। যদি 20% কারেকশন হয় তখন বলা হয় যে মার্কেট বিয়ার ফেজে ঢুকে গিয়েছে, এবং যদি 30% মার্কেটে কারেকশন আসে তখন ধরা হয় যে মার্কেট ক্র্যাশ করলো। 40% যদি মার্কেট ক্র্যাশ করে সেক্ষেত্রে বিনিয়োগকারীদের বা ট্রেডারদের আতঙ্ক তুঙ্গে থাকে বলা যেতে পারে। 14.5% কারেকশন নিয়ে কখনোই এটা বলা যাবে না যে মার্কেট বেয়ার ফেজে ঢুকে গিয়েছে। কিন্তু যদি যুদ্ধ দীর্ঘায়িত হয়, এবং যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা প্রবল, যদি না ইরানের মধ্যে অন্য কোনো ফ্যাকশন তারা হঠাৎ করে এটা বিশ্বাস করতে শুরু করে যে নেগোসিয়েশনের টাইম চলে এসেছে, পুরনো রেজিমকে সরানোর প্রয়োজন, আমেরিকার সঙ্গে সন্ধি করার প্রয়োজন, ততদিন কিন্তু এই যুদ্ধে যে ইন্টেন্সিটি সেটা ক্রমাগত বৃদ্ধি পেতেই থাকবে। স্ট্রেট অফ হরমুজ তো বাদই দিন, সেখানে তো গন্ডগোল রয়েছে। যে কয়েকশো জাহাজ প্রত্যেক দিন স্ট্রেট অফ হরমুজ দিয়ে যাতায়াত করতো, সেটা মাত্র 6টা কি 8টা জাহাজ প্রত্যেক দিন এখন যাতায়াত করছে হরমুজ দিয়ে, তার মধ্যে অধিকাংশই ভারতীয় জাহাজ এবং কিছু চাইনিজ জাহাজ তো ডেফিনেটলি। এবার আরেকটা দিকে প্রবলেম শুরু হয়েছে, যেটা হয়তো অনেকে বুঝতেই পারছে না, আরও সাংঘাতিক ঘটনা। স্ট্রেট অফ হরমুজ বিশ্বের 20% তেলের সরবরাহ করে থাকে বটে, কিন্তু ঠিক অন্যদিকে একদিকে সৌদি আরব, অর্থাৎ সৌদি আরবের দুটো দিকে, একদিকে পার্সিয়ান গালফ রয়েছে, অন্যদিকে রেড সি রয়েছে। রেড সির ঠিক মাথার উপর রয়েছে সুয়েজ ক্যানেল, যেখান দিয়ে বিশ্বের সমস্ত অন্যান্য যে এক্সপোর্টসগুলো ইউরোপে যায় বা আমেরিকাতে যায়, সেইগুলো এই সুয়েজ ক্যানেল দিয়ে পাস করে, অর্থাৎ ইজিপ্ট এবং ইসরায়েলের যে সংযোগস্থল তার মাঝখান দিয়ে। সেইখানে একদম ঠিক সৌদি আরবের নিচে বসে আছে ইয়েমেনের যে রেবেলসরা, বিদ্রোহীরা, তাদের নাম হুতিজরা ইরানের মদতপুষ্ট। এতদিন ইরানের ইঙ্গিত অনুযায়ী তারা কোনো অস্ত্র তুলে আক্রমণ করেনি, কিন্তু এইবার সরাসরি তারা বলেছে আমরা যুদ্ধ করতে প্রস্তুত, আমরা রেড সি আটকে দেব। গোটা বিশ্বের অর্থনীতি এখন সম্পূর্ণভাবে নির্ভর করছে ইরান যেটা চাইছে সেটা, আমেরিকা যেটা চাইছে বা ইসরায়েল যেটা চাইছে সেটার ওপর নয়। ইসরায়েল আমেরিকা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ইরানকে নতজানু করার, তাকে বিধ্বস্ত করার। ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন যদি স্ট্রেট অফ হরমুজ খুলে দেওয়া না হয় তাহলে সব কিছু গুঁড়িয়ে দেবো। তার মধ্যে রিফাইনারিজগুলো রয়েছে বা ক্রুড এক্সট্রাকশন প্লান্টসগুলো যেগুলো রয়েছে সেগুলোকে গুঁড়িয়ে দেবো। ডিস্যালিনেশন প্লান্টস, অর্থাৎ ইরানের যে মিঠে জলের প্রয়োজন রয়েছে সেটা সমুদ্রের জল থেকে, সেখান থেকে নুন সরিয়ে দিয়ে তবে তারা ফ্রেশ ওয়াটার পায়, সেই ডিস্যালিনেশন প্লান্টসগুলো আক্রমণ করবে। যত পাওয়ার ইনস্টলেশনস রয়েছে, অর্থাৎ যার সাহায্যে বিদ্যুৎ গোটা ইরানে ছড়িয়ে পড়ে, সেইগুলো অ্যাট্যাক করবে। সোজা কথায় ইরানের জনসাধারণকে যাতে একেবারে বিভ্রান্ত এবং শেষ করে দেওয়া যায়, সেই জন্য এই দুটি দেশ ইসরায়েল এবং আমেরিকা এইবার প্রচেষ্টা শুরু করেছে, তাদের মুখোশটি খুলে গিয়েছে। এবার ব্যাংকের ক্ষেত্রে আসি, কি খেলাটা চলছে খেয়াল করে দেখুন। আরবিআই ইন্টারভিন না করলে চলছিল না। আমাদের ভারতীয় ব্যাংকগুলো, টপ নচ ব্যাংকসগুলো, তারা কি করতো জানেন? তারা ভারতবর্ষের ডলার কিনতো, কারণ ভারতবর্ষের ডলার কেনা অপেক্ষাকৃত সস্তা, এবং সেই ডলার কিনে
তারা বাইরে অফশোরে বিক্রি করত এবং প্রফিট করত। 1 টাকা 2 টাকা 100 কোটি টাকা না, হাজার হাজার কোটি টাকার প্রফিট করত আমাদের দেশের ব্যাংকগুলো। তার মানে তারা ডলার কিনছে, বাইরে বিক্রি করে দিচ্ছে, অর্থাৎ ডলারের আকাল পড়ছে। আরবিআই বলল এটা তো সাংঘাতিক ঘটনা, এটা তো এক পেশে খেলা হয়ে যাচ্ছে, টাকা দিনের পর দিন দুর্বল হচ্ছে। তার কারণ ব্যাংকগুলো সমস্ত ডলার কিনে নিচ্ছে, কিনে বাইরে বিক্রি করে দিচ্ছে, অর্থাৎ ডলারের আকাল পড়ছে। আরবিআই কি করলো? আরবিআই বলল প্রত্যেকটা ব্যাংকে এখন থেকে অর্থাৎ 7ই এপ্রিলের মধ্যে তোমরা তোমাদের যে ট্রেডিং পজিশনস রয়েছে অর্থাৎ বিভিন্ন ব্যাংকগুলো তারা 25 থেকে 50 বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় 4.5 লক্ষ কোটি টাকার ডলার কিনে বসেছিল। এবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বলল প্রত্যেকটা ব্যাংক তারা 100 মিলিয়ন ডলারের বেশি পজিশন রাখতে, ট্রেডিং পজিশন রাখতে পারবে না। তারপর শুরু হলো আতঙ্ক বিভিন্ন ব্যাংকগুলোর মধ্যে। 7ই এপ্রিলের মধ্যে তাদের সমস্ত পজিশন ক্লিয়ার করে ফেলতে হবে, তাদের ট্রেডিং পজিশনসগুলো কেবলমাত্র 100 মিলিয়ন ডলার প্রতি ব্যাংক তারা রাখতে পারবে। তার মানে যে 25 থেকে 50 বিলিয়ন ডলার্সের যে ট্রেডিং পজিশন সেটা তাদের অফলোড করতে হবে, তাদের ডলার বিক্রি করতে হবে, হাতে যেগুলো রয়েছে ছেড়ে দিতে হবে। সমস্ত ব্যাংকগুলো বুঝতে পারলো তাদের কয়েক হাজার কোটি টাকার যে প্রফিট হতে পারতো সেটা আর হবে না। আজকে সমস্ত ব্যাংকিং যে স্টকসগুলো রয়েছে টপ নচ ব্যাংকস কি সাংঘাতিক পতন। এক্সিস ব্যাংক 3.64% পতন, ব্যাংক অফ বরোদা 4.5%, কানাড়া ব্যাংক প্রায় 5.5%, এইচডিএফসি ব্যাংক 3%-এর ওপর। এইচডিএফসি ব্যাংক এর আগেও গন্ডগোল চলছিল, এখন আরো বেশি গন্ডগোল এ জড়িয়ে পড়লো। আইসিআইসিআই ব্যাংক প্রায় 2.25%, ইন্ডাসইন্ড ব্যাংক 5%-এর উপর পতন, কোটাক মাহিন্দ্রা ব্যাংক 3.5%-এর উপর পতন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রায় 4.5%, এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মুভমেন্ট দেখাই যায় না, সেখানে প্রায় 4%-এর কাছাকাছি পতন, ইউনিয়ন ব্যাংক 6.5%-এর কাছাকাছি পতন। কেবলমাত্র এফআইআইসদের দোষ দিলে হবে না। এবং চমচমকে দেওয়ার মতন তথ্য যে ভারতবর্ষেও 28শে ফেব্রুয়ারিতে ভারতবর্ষে প্রতি ডলার ট্রেড করছিল 91 টাকা 7 পয়সায়, আজকের দিনে 30শে মার্চ সেটা উঠে গিয়েছে 94 টাকা 67 পয়সায়। তার মানে প্রায় 3.95% টাকার মূল্য হারিয়েছে বা ডলার শক্তিশালী হয়েছে। তাহলে এই মুহূর্তে কি এটা বলা যেতে পারে যে ভারতবর্ষের যে মুদ্রা অর্থাৎ টাকা সেটা এশিয়া তথা বিশ্বের মধ্যে সবচেয়ে দুর্বল কারেন্সি? দয়া করে চমকাবেন না, ভারতের মুদ্রা এই মুহূর্তে এশিয়ার মধ্যে সবচেয়ে স্ট্রংগেস্ট পারফর্মিং কারেন্সি, সবচেয়ে শক্তিশালী কারেন্সি। তার কারণ ডলারের তুলনায় এশিয়ার যে তাবর অর্থনীতিগুলো রয়েছে তাদের কারেন্সিতে আরো বেশি ডিভ্যালুয়েশন হয়েছে। সেটা জাপানের বলুন, সেটা হংকংয়ের বলুন, সেটা সিঙ্গাপুর বলুন। এবং এশীয় মার্কেটগুলো আজকে দেখলে বুঝতে পারবেন একসময় নিক্কেই এবং কসপি 5%-এর উপর পতন দেখে ফেলেছিল, হ্যাংসেং সেটা 2%-এর উপর পতন, শেষ পর্যন্ত নিক্কেই প্রায় 3%-এর উপর পতন নিয়ে বন্ধ হয়েছে, তাইওয়ান প্রায় 2.25% পতন নিয়ে বন্ধ হয়েছে, কসপি প্রায় 3%-এর উপর পতন নিয়ে বন্ধ হয়েছে। কালকের তো ভারতীয় শেয়ার বাজার বন্ধ, মহাবীর জয়ন্তী। সুতরাং কালকের যে যুদ্ধের আঁচ বা তেলের দাম সেগুলো হয়তো আমাদের মার্কেটের ওপর রিফ্লেক্টেড হবে না, কিন্তু পরের দিন যদি একই রকম অবস্থা থাকে, যুদ্ধের ইন্টেন্সিটি যদি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে ভারতীয় শেয়ার বাজারে আরো যদি বড় আঘাত আসে অবাক হবেন না। বড় যারা ইনভেস্টার্স, মধুকেলার কথা ভাবছেন, মধুকেলার পোর্টফোলিওতে 20%-এর উপর পতন, আশিস কাচৌলিয়া, এদের প্রত্যেকের পোর্টফোলিও পতন হয়েছে। সেটাই স্বাভাবিক, কারণ বাজারে যদি সমস্ত কোম্পানিতে পতন আসে, যারা এস ইনভেস্টার্স, যারা লেজেন্ডারি ইনভেস্টার্স, তাদেরও স্টকে পতন হয় বই কি, কিন্তু তারা এই ধরনের সময়ের জন্য অপেক্ষা করে থাকেন, তারা হাতে টাকা পয়সা মজুত করে রাখেন এবং যখন ঠিক সময় আসে তখন কিন্তু তারা ঘা দেন, তখন তারা ঝাঁপিয়ে পড়েন অত্যন্ত কোয়ালিটি স্টকস যেগুলো ফেয়ারলি ভ্যালুড বা ইন্ট্রিনসিক ভ্যালুর কাছাকাছি ট্রেড করছে সেগুলোকে চেরি পিকিং করার ক্ষেত্রে। এখনো কি সময় এসেছে সেই ধরনের স্টকসের করার ক্ষেত্রে? আমরা কেউ জানি না। যদি ইন্ট্রিনসিক ভ্যালুর নিচে চলে যায় তাহলে তো ওয়েল অ্যান্ড গুড। এরকম স্টকসও রয়েছে যেগুলো ইন্ট্রিনসিক ভ্যালুর নিচে ট্রেড করছে, অর্থাৎ তার প্রকৃত মূল্যের নিচে ট্রেড করছে, কিন্তু সেইগুলো কি
এখন কেনার মতন সাহস বিনিয়োগকারীদের মনের মধ্যে রয়েছে, বা তারা কি অপেক্ষা করতে রাজি রয়েছেন? এখন ছটপট করার সময় নয়, এখন শান্তভাবে সাইড লাইন্সে বসে অপেক্ষা করাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই সময়টাও কেটে যাবে, ডেফিনেটলি কাটবে, কিন্তু কে ডগের টেনাসিটি নিয়ে চুপ করে বসে থাকতে সক্ষম হচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি, আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল। বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। আমার কথা শুনে যদি কোনো শেয়ার বা কোনো অ্যাসেটে বিনিয়োগ করেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। আজকের জন্য নমস্কার।